ঘূর্ণিঝড় এলে কপাল পড়ে উপকূলবাসীর, টেকসই বাঁধই একমাত্র দাবি। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ির ঘের, ব্যাপক ক্ষতি। আমার ঘের বাড়ি সব তলায় গেছে, আমরা তো সবাই নিঃস্ব হয়ে গেছে, গ্রামের মানুষগুলো তো সব নিরুপায় হয়ে গেছে, আমার সর্বস্ব চলে গেছে। ট্রেন থেকে নামলেই পার্ক, শপিং মল, মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগ ব্যবস্থার নতুন পরিকল্পনা। আয় বাড়াতে 6টি হাব স্টেশন নির্মাণের উদ্যোগ। অস্থির ভোজ্য তেলের বাজার, খুচরা পর্যায়ে 1 লাফে লিটার প্রতি দাম বেড়েছে 12 টাকা। নওগাঁয় ধানের দরে হঠাৎ ঊর্ধ্বগতি, মনে বেড়ে গেছে 100 টাকা। এবং বাজারে সরবরাহ না থাকায় দিনাজপুরে লিচুর দাম চড়া, প্রকারভেদে প্রতি শ বিক্রি হচ্ছে 200 থেকে 900 টাকায়। ক্রেতাদের অসন্তোষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সাথে পড়ে উপকূলীয় এলাকার মানুষের কপাল। সাতক্ষীরায় 60 সালে নির্মিত বাঁধের উচ্চতার চেয়ে নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয়। প্রতি বছর বাঁধ মজবুত করার দাবি জানালেও পানি উন্নয়ন বোর্ডের টনক নড়ে না। আর অবৈধভাবে বাঁধ কেটে ঘের করা বাঁধ ভাঙার অন্যতম কারণ বলে অভিযোগ এলাকাবাসীর। বরাবরের মতো টেকসই বেড়ি বাঁধ নির্মাণের আশ্বাস দেয় পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউ এর সাথে প্রচণ্ড জোয়ার আঘাত হানে বেড়িবাঁধে। স্থানীয়রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। বাতাসের গতি বাড়ার সাথে সাথে নদীতে পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার 20টির মতো পয়েন্টে 11 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মৎস্য বিভাগ বলছে 4500 চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে কাঁকড়া হ্যাচারি। হাঁটু পানিতে হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে মানবেতর জীবন পার করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাননি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি থাকে শুধু এতটুকু যে আমরা যেন টেকসই বেড়িবাঁধ পাই। বাঁধ উঁচু না করা পর্যন্ত ভাঙন কোনো সময় রক্ষা করা যাবে না। বারবার বেড়িবাঁধ ভেঙে নিঃস্ব হয়ে গেছে এই উপকূলীয় জনপদের অধিকাংশ মানুষ। আয়লা সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার আমাদের এই ইয়াসের আক্রমণ। সুতরাং এখানে যে টেকসই বেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় বেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। অবশ্য দায়সারাভাবে পানি উন্নয়ন বোর্ড জানায় টেকসই বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো আমরা খুব শীঘ্রই মেরামত করতেছি এবং এগুলোর স্থায়ী সমাধান হলো টেকসই বেড়িবাঁধ। এর জন্য প্রকল্প দেওয়া আছে, খুব শীঘ্রই প্রকল্প অনুমোদন হবে এবং অনুমোদন হলে এই অবস্থা থাকবে না। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গত বছর আমপানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এখন ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চট্টগ্রামের উপকূলীয় এলাকা বাঁশখালীর বাঁধ ভেঙে গেছে। এই মুহূর্তে বাঁধ এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব দেশের অন্যান্য জায়গায় বেশি পড়লেও কিন্তু চট্টগ্রামে উপকূলীয় এলাকায় সেরকম পড়েনি, কিন্তু তারপরও একে চট্টগ্রামের যে উপকূলীয় এলাকাগুলো বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, সীতাকুণ্ড সহ যে উপজেলাগুলো রয়েছে সেখানে বেড়িবাঁধের অবস্থা নাজুক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বাঁশখালী যে খানখানাবাদ যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে আমি এখন দাঁড়িয়ে আছি। সেই ইউনিয়নের যে বেড়িবাঁধের কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি আমি। যে এই এলাকায় যে বেড়িবাঁধটি রয়েছে সেটি 1 বছর আগে কিন্তু এই বেড়িবাঁধটি করা হয়েছে, কিন্তু 1 বছর যেতে না যেতেই কিন্তু গত 2 দিন আগে যে ইয়াস যেদিন ঘূর্ণিঝড় যেদিন হয়েছিল সেদিন কিন্তু একেবারে ধসে যায় এই বেড়িবাঁধের কিছু অংশ। আপনি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে এই কাজের যে ঠিকাদার তিনি হচ্ছেন এই খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী।
তার ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজটি করেছিলেন গত বছর, কিন্তু এক বছর না যেতেই গত 2 দিন আগে যে পানি উঠেছিল সে পানিতে কিন্তু একেবারে ধসে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে যে ব্যাগগুলো রয়েছে সে ব্যাগগুলো একেবারে ছিঁড়ে চুরমার হয়ে গেছে এবং যে ব্লকগুলো রয়েছে সেগুলো ধসে গেছে। এবং পাশাপাশি তখন কিন্তু পানি উঠেছিল। এই 2-1 দিনের প্রতিদিনেই কিন্তু এখানে পানি উঠে কাছাকাছি আসছে। তবে এলাকাবাসীর অভিযোগ যে ঠিকাদারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ না করাই কিন্তু এই সমস্যা হয়েছে। আপনি হয়তো জানেন চট্টগ্রামে এই উপকূলীয় এলাকায় 1991 সালে 29 এপ্রিল যে প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় 1.5 লাখের মতো মানুষের মৃত্যু হয়েছিল এই উপকূলীয় এলাকায় এবং 1 কোটিরও বেশি মানুষ ঘরহারা হয়েছিল। তারপর কিন্তু সরকার কিন্তু 1000 কোটি টাকার ব্যয়ে প্রায় 100 কিলোমিটারের মতো বেড়িবাঁধ নির্মাণের কাজ করেছে বিভিন্ন সময়, কিন্তু এটা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন রয়েছে। অর্থাৎ বেড়িবাঁধের কাজ নিয়ে মানুষের মধ্যে জনমনে এক ধরনের প্রশ্ন আছে এবং তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, মান নিয়ে প্রশ্ন আছে এবং তারা বলছেন যে এটি যদি সঠিকভাবে যদি এই কাজগুলো করা হতো তাহলে এই বেড়িবাঁধগুলো এই সামান্য যে জোয়ারের তোড়ে এবং ইয়াসের প্রভাবে এরকম ভাঙতো না। কাজের দুর্বলতার কারণে এই বেড়িবাঁধগুলো ভেঙে গেছে বলে দাবি করছেন এই এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বেড়িবাঁধের। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী শফিকুল আলম। বাগেরহাটে প্রবল জোয়ারে ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। গত বছরের মতো এবারও মৌসুমের শুরুতেই করোনার থাবা ও পোনা সংকটে পড়েন চাষিরা। এরপরই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ উপচে ও ভেঙে জেলার 5টি উপজেলায় পানি ঢুকে প্রায় 5000 চিংড়ি ঘের ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। 25 বিঘা ঘের আমার এই বেড়ি ফাতারি সব নষ্ট হয়ে গেছে। আমাদের সবাই কম বাস লোন করা আছে, বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন করা আছে। আমার 10 লক্ষ টাকার প্রজেক্টের মাছ বেড়ে গেছে এই নদীর জোয়ারে। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের পুনরায় চাষের জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু পানিটা একটু অন্য পানির সাথে মিক্স হয়ে পানি বিষাক্ত হয়েছে, তো আমি সবাইকে বলবো যে পুকুরে এখন শতক প্রতি 250 থেকে 300 গ্রাম চুন প্রয়োগ করলে পানিটা পরিস্রুত হবে, তারপর তারা সপ্তাহখানিক পরে পোনা ছাড়বে। চিংড়ি চাষিদের ক্ষতি পোষাতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যে ক্ষতি হয়েছে মানুষের এই ক্ষতিপূরণ চাই, প্লাস এই যে রাস্তাঘাটগুলো এর সুন্দরভাবে এর উন্নয়ন চাই। তবে জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ, প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, এখন এই প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে চাষিকে যেটা আমরা আগেও পরামর্শ দিই, এখনো বলছি যে প্রতি বছর ঘেরটা সংস্কার করে পাটটা উঁচু করার জন্য। জেলায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি ঢুকে পড়েছে সুন্দরবনের বন্যপ্রাণী কুমির প্রজনন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায়। এতে হুমকির মুখে পড়েছে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে করমজলে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টুটুল, সুন্দরবনের করমজলে আপনি জানেন যে 6017 বর্গ কিলোমিটার সুন্দরবন। এই সুন্দরবন মায়ের মতন উপকূলবাসীকে যে রক্ষা করে, তেমনি সুন্দরবনের ভিতরে যে বন্য প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো কিন্তু এই সুন্দরবনের একটা ঐতিহ্য রয়েছে এবং বিশ্বের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার একটা বড় পরিচিতি কিন্তু সুন্দরবনের। আর আমি যেখানে আছি একমাত্র সুন্দরবনের ইকো ট্যুরিজম, যেটা সকলের কাছে পরিচিত একমাত্র এখানে বন্য প্রাণী প্রজনন কেন্দ্র। এই বন্য প্রজনন কেন্দ্র কিন্তু এখানে প্রায় 11টি সেট রয়েছে। এখানে হরিণ রয়েছে এবং কুমির ছানা রয়েছে। এই কুমির এবং হরিণের যে এবং পাশাপাশি বিলুপ্ত প্রজাতির যে বাটাকুর বাস্কা রয়েছে এই প্রজনন কেন্দ্রে, এখানে কিন্তু এই যে এবার যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে প্রবল জোয়ারের কারণে কিন্তু এখানে
কয়েকটিতে পানি ঢুকে পড়ায় পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে শেডগুলো নষ্ট হয়েছে, এখানে ড্রেনেজ ব্যবস্থাগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু এইটা কিন্তু এখন হুমকির মুখে যে বন্য প্রাণী। আসলে আপনাকে জানিয়ে রাখি যে সুন্দরবনে কিন্তু এই গতকালকে কিন্তু 4টা মৃত হরিণ ভেসে আসছে, তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 2টো হরিণ কিন্তু জীবিত অবস্থায় লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে, তাদের কিন্তু সুন্দরবনের ভিতরে অবমুক্ত করা হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই যে সুন্দরবন বন্যপ্রাণী প্রয়োজন কেন্দ্র কিন্তু এখানে কিন্তু 427টি বাটাকুর বাসকা কচ্ছপ রয়েছে, এছাড়া এই প্রয়োজন কেন্দ্রে কিন্তু 46টি হরিণ রয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে 184টি কিন্তু কুমিরের ছানা রয়েছে। সব কিছুই কিন্তু এই শেডে পানি ঢুকে কিন্তু পড়েছিল। এখানে কিন্তু অনেকভাবে তারা চেষ্টা করছে, এখানে যারা বনরক্ষীরা রয়েছে এবং তারা কিন্তু এই প্রাণীগুলো রক্ষার জন্য কাজ করেছে। এখানে কিন্তু যে বন্যপ্রাণী বানর রয়েছে, এছাড়া বিভিন্ন প্রাণীকুল রয়েছে, যেমন মিঠা পানির উৎসগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই সুন্দরবনের ভিতরে যে প্রাণীগুলোর যে খাদ্য সংকটও দেখা দিতে পারে এমনটাই আশা করছে এখানে মানুষ। তা আমার কাছে ছিল সুন্দরবনের বন্যপ্রাণী করঞ্জল এলাকা থেকে সর্বশেষ। সুন্দরবন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগের হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। প্রকল্পটিকে লাভজনক করতে নির্মাণ করা হচ্ছে মেট্রো হাব স্টেশন। ট্রেন থেকে নামলেই যাত্রীরা পাবেন বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার ও শপিং মল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্রাথমিকভাবে উত্তরায় স্টেশন 2-এর কাছে হবে এই হাব স্টেশন। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 1 দশক আগেও যা ছিল স্বপ্নের মতো এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও, কিন্তু মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব স্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আর হাব স্টেশন নির্মাণের জন্য 28 একর জমি কিনেছে মেট্রো রেল। ম্যাস র্যাপিড ট্রানজিটের আওতায় 6টি লেনের শুরুতেই একটি করে মোট 6টি এমন হাব স্টেশন করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা ওখানে একটা বিনোদন পার্কের একটা ব্যবস্থা করব, কিছু ফুড কোর্টও থাকবে, চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখবো। এখানে কিন্তু মানুষ বাসে এসেও তাকে এখানে নামিয়ে দিয়ে চলে যেতে পারবে। এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 5টি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রো রেল। আমরা মনে করি যে এরকম প্রতি লাইনে যদি একটা বড় করে টিওডি করা যায় এবং তার সাথে যদি স্টেশন প্লাজাগুলোকে সংযুক্ত করা যায়, তাহলে ডিএমটিসিএল প্রথম থেকেই একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব প্রস্তুতি ছাড়াই মেট্রো রেল চালু হলে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। একটা স্টেশনের পাশে যদি আপনি যাত্রী উঠানামার পরিকল্পিত সমন্বিত জায়গা না দেন, তাহলে তো সে রাস্তার মধ্যে দাঁড়াবে। রিক্সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সবাই এখানে দেখবে যাত্রী আছে, তার মধ্যে আবার পরিকল্পনার ঘাটতি আছে, তাহলে একটার উন্নয়ন হলো আরেকটাকে বঞ্চিত করে। প্রকল্পটির নকশার কাজ শেষ হলে দেশি বিদেশি আর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন। এই নগরবাসী শুধুমাত্র মেট্রো রেলে ভ্রমণে নয়, তাদের জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও থাকছে বিনোদন, পার্কিং, শপিং সহ নানান আধুনিক সুযোগ সুবিধা। এর জন্য মেট্রো রেল 2-এর পাশে নির্মাণ করা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডি বা হাব স্টেশন। তবে নির্ধারিত সময়ে মেট্রো রেলে এই নগরবাসী ওঠার সুযোগ পেলেও এই হাব স্টেশন ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ ও ঝামেলাবিহীন মাসিক স্বাস্থ্য মৌলিক অধিকার হলেও দেশের শহর আর গ্রামাঞ্চলের বেশিরভাগ নারী এখনও অসচেতন। স্বাস্থ্য অধিকার ব্যাহত হওয়ায় একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে কমছে অর্থনীতির সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণ। নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশি প্রতিষ্ঠানও। এছাড়া সচেতনতা তৈরির পাশাপাশি স্যানিটারি প্যাড ব্যবহারকে আরও উৎসাহিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মাসিকের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এখনো সংকোচ বোধ করেন বেশিরভাগ নারী। মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশিরভাগ নারীরই অজানা। রাজধানীতে কর্মজীবী নারী কিংবা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাসিক স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাডের ব্যবহারের বিষয়ে অবগত থাকলেও গ্রামাঞ্চল এবং বস্তিতে বসবাসকারী বেশিরভাগ নারী ন্যাপকিন ব্যবহার করেন না, যা ডেকে আনছে চরম স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য সুরক্ষার অতি প্রয়োজনীয় সামগ্রীটি অনেক নারী সচেতন হয়ে ব্যবহার করলেও অনেকে আবার টাকার অভাবে সেটি কিনতে পারছেন না। কাপড় ব্যবহার করাটা খুবই অসুবিধা, তবু করি, এখন আমরা টাকার জন্য পারি না। কাপড় ব্যবহার করে অনেক ধরনের সমস্যা, মেয়েদের সমস্যা হয়, শারীরিক সমস্যা। যার যেমন ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী বাজারে যেই স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবল আছে সেগুলো যদি ইউজ করা হয় তাহলে আমরা অনেকেই এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব। নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিদেশি কোম্পানির পাশাপাশি কাজ করছে দেশীয় অনেক প্রতিষ্ঠান। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্যানিটারি প্যাড সুলভ মূল্যে পৌঁছে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাত্র 20% নারী এটা ইউজ করে, তার মানে বাকি 80% ইউজই করে না। আমরা বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমাদের 30 টাকা দামের একটা প্রোডাক্ট আছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করছেন চিকিৎসকরাও। প্যাড রক্ত শুষে নেয়, তাই সঠিকভাবে প্যাড ব্যবহারের মাধ্যমে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এবং দুর্গন্ধ ছড়ায় না। কাপড় এবং তুলা এগুলোর মাধ্যমে ফাঙ্গাল ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, চামড়ার র্যাশ সহ আরও অনেক ধরনের অসুখ বিসুখ এবং নানা জটিলতা তৈরি হয়। স্যানিটারি প্যাড, মেনস্ট্রুয়াল কাপ সহ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সব পণ্য ভ্যাট ট্যাক্স মুক্ত রাখার আহ্বান জানান তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এবার ধানের দরের খবর। নওগাঁর প্রান্তিক হাটে হঠাৎ ধানের দাম বেড়েছে মণ প্রতি 100 টাকার মতো। এতে কৃষকরা খুশি হলেও এই বাজারকে টেকসই করার দাবি তাদের। মিল পর্যায়ে মজুদ বাড়াতে বেশি ধান সংগ্রহ করতে মিলারদের মাঠে নামায় দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সকালেই বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য কৃষকরা হাটে তুলছেন ধান। বেলা বাড়ার সাথে নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে বাড়ে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে হাটে সরবরাহ বাড়ার সাথে বেড়েছে ধানের দরও। মণপ্রতি 100 টাকা পর্যন্ত বাড়তি দরে ধান কিনছেন মিলারদের প্রতিনিধিরা। আর ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। এই পর্যায়ে ধানের বাজার যদি এরকম থাকে কৃষকের কিছু লাভ হবে আর কি। খরচ হয়েছে প্রায় 12 থেকে 13,000 টাকা খরচ হয়েছে, তাতে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। প্রান্তিক এসব হাটে 4 থেকে 5,000 মণ ধান বেচা কেনা হয়। তবে দর ওঠানামায় মধ্যস্বত্বভোগী ফরিয়াদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করার অভিযোগ কৃষকদের। গেল এই হাটে যে দাম ছিল এই দামের থেকে আজকে দাম একটু বাড়তি। মিলের চাহিদা বেশি, এই জন্য ধানটা দামও বেশি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় মিলার ও তাদের প্রতিনিধির মাধ্যমে ধান সংগ্রহে হাটে নামায় বেড়েছে দর। আগে দাম একটু কম ছিল, 1000-এর নিচে ছিল, এখন 1000 পার হয়ে গেছে, আস্তে আস্তে দাম বাড়তেছে। মিনিকেট ধান 1020, 30, 40 এবং কাটারি ধান 1020 থেকে 1050 টাকা পর্যন্ত। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় অন্তত 15 জাতের ধানের আবাদ হয়ে থাকে। চলতি বুড়ো মৌসুমে 1,88,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। আর এই ধান চাল কারবার সাথে জড়িয়ে রয়েছে ছোট বড় প্রায় 1000 প্রতিষ্ঠান। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে দলের বক্তব্য তুলে ধরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেইখানে। শেষ পর্যন্ত এই বাজেটের কোনো লক্ষ্যই সেভাবে পূরণ হয়নি, না রাজস্ব আহরণে, না প্রক্ষেপণকৃত উন্নয়ন, প্রণোদনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে। 2019-20 অর্থ বছরের প্রথম 10 মাসে এডিবি বাস্তবায়ন হয় মাত্র 49.13%, আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মাত্র 49.9% এডিবি বাস্তবায়ন হয়েছে। সূত্র আপনারা দেখে নিচ্ছেন, এখানে দেওয়া আছে। 2 মাসে খরচ করতে হবে 1,06,542 কোটি টাকা। এমনিতেই বরাদ্দ কম, তারপরে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারে না মন্ত্রণালয়। তাহলে এ বাজেটের অর্থ কি? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 বৈশ্বিক মহামারীর প্রভাবে এক পরিবর্তিত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবী। বিশ্বের অর্থনৈতিকভাবে ক্ষমতাধর দেশগুলো নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কারে নজর দিয়েছে। এটি দেখা যাচ্ছে মহামারীকালীন বিশ্ব ব্যবস্থায় বাজেট প্রণয়ন সহ
বড় বড় অর্থনৈতিক কর্মসূচি গ্রহণে তাদের নতুনত্ব অভিনবত্ব থেকে। এখন ওপর থেকে চাপে দেওয়া ট্রিকল ডাউন ইকোনমিক্স, অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক ধারার বদলে তারা বিকেন্দ্রীকৃত তৃণমূল ও মধ্যম শ্রেণীর উন্নয়নের বটম আপ মিডল আউট ওপর জোর দিচ্ছে। কিন্তু বাংলাদেশের বর্তমান অনির্বাচিত সরকার এবারও আগামী অর্থ বছর 2021-22 জন্য 6,02,880 কোটি টাকার একটা বিশাল অবাস্তবায়নযোগ্য উচ্চাভিলাষী গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। বিগত বছরের অভিজ্ঞতা কিংবা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে আমলেই নেয়নি সরকার। আপনারা জানেন, চলতি অর্থ বছরে বাজেট 5,68,000 কোটি টাকা, আসন্ন বাজেটটির আকার হবে 35,000 কোটি টাকার মতো বেশি এবং সংশোধিত বাজেটের চেয়ে 64,000 টাকা বেশি। আসন্ন অর্থ বছরে এনবিআর এর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,078 কোটি টাকা। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা। প্রথম 8 মাসে আদায় হয়েছে মাত্র 1,51,472 কোটি টাকা, যা 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেইখানে। বাজারে ভোজ্য তেলের দাম 1 লাফে বেড়েছে লিটারে 12 টাকা। সাম্প্রতিক সময়ে একবারে এত দাম বাড়ানোর কোনো নজির নেই। যখন তখন দাম বাড়ানোর কারণে হিমশিম অবস্থা ভোক্তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মে মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 2 টাকা বাড়িয়ে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় 141 টাকা। সে সময় খুচরা পর্যায়ে 1 লিটার তেলে ভোক্তার ব্যয় বাড়ে প্রায় 30%। সেই চাপ না সামলাতেই আবারও তেলের বাজারে আগুন। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে বৃহস্পতিবার 1 মাসের ব্যবধানে লিটারে 12 টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আমদানিকারকরা। সঙ্গে সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে ঊর্ধ্বগতি। শুক্রবার পাইকারিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে 6 থেকে 8 টাকা। খুচরা পর্যায়ে যা লিটারে 12 টাকায় বিক্রি হচ্ছে। ইনটেক তেল তো ছিল আপনার 130 টাকা, এখন আমরা 50-এর নিচে বেচতে পারি না। প্রতি লিটারে 60 টাকা করে বাড়তি, 5 লিটারে 20 টাকা বাড়ছে। 6-7 দিন হবো মানে কোম্পানির লোকেরা বলতেছে, ডিলারের আন্ডারে যে লোকগুলো আছে স্যার ওই স্যার। ডিলাররা জানান ভোজ্য তেলের কোনো আমদানি সংকট নেই। দাম ঊর্ধ্বগতি, লাগাম যে কে ধরবে কেউ বলতে পারতেছে না। এখন নতুন করে যে রেট আসতেছে 745 টাকা গায়ে রেট হবে। এদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 120 টাকা লিটার। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও এক্ষেত্রেও দাম বাড়ায় দুশ্চিন্তায় ভোক্তারা। যে সীমিত যে আমাদের ইনকাম, যেটা আমাদের বেতন, এটা দিয়ে আসলে পুষানো যায় না। প্রত্যেকবার আসলেই দেখি কিছু না কিছু টাকা বাড়ে, মানে বাড়তির দিকে কখনো কমে নাই আর কি। এইভাবে যদি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায় তাহলে জীবন আরও দুর্বিষহ হবে। দাম বাড়ার এই প্রবণতায় লাগাম টানতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও মাসিক বা পিরিয়ড সম্পর্কে এখনও অজ্ঞতা কাটেনি গ্রামাঞ্চলে। তবে এ নিয়ে মেয়েদের লজ্জা আর ভয় কাটাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছেন গাইবান্ধার এক চেয়ারম্যান। আতল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হলেও মাসিক নিয়ে পরিবার পরিজনের সাথে খোলামেলা আলোচনা করতে পারে না মেয়েরা। শিক্ষা প্রতিষ্ঠানেও উপেক্ষিত থাকে বিষয়টি। চেষ্টা করেও সবাইকে সচেতন করতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। কখনো পরিবার, কখনো দারিদ্রতা বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আমরা এটা হেল্প পাচ্ছি, ফ্রি পাচ্ছি, আমাদের পরিবারে এটা উপকার হচ্ছে। আমাদের কাছে যদি টাকা থাকে তো আমরা অতি গোপনে ওই জিনিসটা কিনে নিয়ে এসে ব্যবহার করি। আর আমাদের কাছে যদি টাকা না থাকে তাহলে আমাদের ওই কাপড়ই ব্যবহার করি আমরা। এখন প্যাড ব্যবহার করে মানুষ যেরকম সুবিধা পাচ্ছে, আর তারা কাপড় ব্যবহার করে অনেক অসুবিধার মধ্যেই মানে জীবন কাটাচ্ছে। বয়সকালেও অনেক অসুবিধার মধ্যে পড়তেছে। কারো সামর্থ্য নাই, কারো ভালো লাগে না, কেউ সময় দিতে চায় না।
এই যখন অবস্থা, সে সময় গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু। বয়স সন্ধিকালীন মেয়েদের স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার নিশ্চিত করতে করোনাকালেও বিনামূল্যে বিতরণ করছেন স্যানিটারি ন্যাপকিন। স্বাস্থ্যকর্মীরা বলছেন, এমন উদ্যোগের ফলে ধীরে ধীরে কেটে যাচ্ছে দীর্ঘদিনের কুসংস্কার। নারীদের স্বাস্থ্য ব্যবস্থাপনাতেও ঘটছে পরিবর্তন। বর্তমানে করোনা আক্রান্ত হওয়ার কারণে আয় কমে গেছে। আয় কমে যাওয়ার কারণে আমি একটা চিন্তা ভাবনা করছি যে ব্যক্তিগতভাবে সীমিত পর্যায়ে হলে আমি বিতরণ করব। মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রীয় বাজেটে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা খাত তৈরি করে আলাদা বরাদ্দের দাবি এই নারী নেত্রীর। রাষ্ট্রীয়ভাবে এই স্যানিটারি প্যাড বা ন্যাপকিন এটাকে উৎপন্ন করে সুলভ মূল্যে সরবরাহ করা এবং স্কুল কলেজের যে ছাত্রীরা আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান, এক কথায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা এবং কমিউনিটি ক্লিনিকে এটাকে একদম বিনামূল্যে সরবরাহ করা উচিত। 2015 সালে শিক্ষা মন্ত্রণালয় সকল মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বান্ধব টয়লেট ও মাসিকের সময় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হলেও তার বাস্তবায়ন নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহীর বানেশ্বর বাজারে উঠেছে গোপাল ভোগ সহ হরেক জাতের আম। চাহিদা অনুযায়ী আম ট্রাক যোগে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে রাজশাহীর বানেশ্বর আমের হাটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাটের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত এখানে এখন বেশ কয়েক রকমের আম এখানে উঠছে, বিশেষ করে গুটি আম এবং জাতের আমের মধ্যে রয়েছে গোপালভোগ, খিরসাপাত আম এখন উঠছে এবং আমরা লকনা আম, পাশাপাশি আশিনা আম আমরা কিছু দেখতে পাচ্ছি এবং আশিনা আমগুলো এখন বিক্রি করা হচ্ছে আচারের উদ্দেশ্যে। মূলত আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আম বিক্রেতারা যেটি এখন বলছেন যে এবার জেলায় আমের উৎপাদন কিছুটা কম হয়েছে, যে কারণে আমের দাম কিন্তু এবার শুরু থেকেই বেশ চড়া রয়েছে। এ কারণে বাজারে যেসব ক্রেতারা আম কিনতে আসছেন তারা কিন্তু কিছুটা বেকায়দায় পড়ছেন এবং তারা বলছেন যে গ্রীষ্মকালীন মৌসুমি যে সুস্বাদু ফল, বিশেষ করে রাজশাহী জেলার যে আম, সুমিষ্ট আম, এবার কিন্তু সেই সুমিষ্ট আমের দাম কিছুটা চড়া, এমনটাই আসলে তারা বলছেন। এবং রাজশাহী জেলায় এবার আপনারা জানেন যে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এবার খরার কারণে শুরুতেই বেশ কিছু আম নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এবং আপনাদের জানিয়ে রাখি, সেটি 18,000 হেক্টর জমির বাগানে এই আম উৎপাদন হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে গত 15 মে থেকে গুটি আম ভাঙা শুরু হয়েছে এবং তার মধ্য দিয়ে বাজারে আম বিক্রি বেচা কেনা শুরু হয়েছে এবং পরবর্তীতে 20 মে গোপালভোগ আম ওঠার যে সময়সীমা সেটি শেষ হয়, সেদিন থেকে এই আম উঠতে শুরু করেছে। 25 মে থেকে লক্ষণভোগ এবং আজ থেকে খিরসাপাত আম ভাঙার কথা, কিন্তু আমরা 2-1 দিন আগে থেকেই কিন্তু সেই আমটি বাজারে দেখতে পাচ্ছি। তবে এই আমের দাম এখন যেটি বলা যায়, খিরসাপাত বিক্রি হচ্ছে 1800 টাকা মন দরে এবং গোপালভোগ যে আমটি রয়েছে সেটি কিন্তু ভালো মানের যেটি আম, সেটি 2200 থেকে 2400 টাকা বিক্রি হচ্ছে। লকনা আম বিক্রি হচ্ছে 800 টাকা মন দরে এবং আশিনা যে আমটি রয়েছে সেটি কিন্তু 600 এবং গুটি আম 700-800 মন এমন দরেই কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলে এখন প্রতিদিন এই হাটে প্রায় 40 লাখ টাকার আম বেচা কেনা হচ্ছে বলে জানান হাটের ইজারাদাররা। তো এই ছিল জেনিফার আমার কাছে রাজশাহী থেকে আমের সর্বশেষ। রাজশাহী থেকে আমের হাটে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। কম্প্রেসর যন্ত্রাংশ রফতানিতে ইউরোপীয় প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে ওয়ালটন। জার্মান ভিত্তিক হাউসহোল্ড কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকপ জিএমবিজিএইচকে কম্প্রেসরের যন্ত্রাংশ সরবরাহ করছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট কার্যালয়ে 2 প্রতিষ্ঠানের মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে চুক্তি স্বাক্ষর হয়। এতে সিকপ ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় এলেই কপাল পড়ে উপকূলবাসীর, টেকসই বাঁধই একমাত্র দাবি। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ির ঘের, ব্যাপক ক্ষয়ক্ষতি। আমার ঘের বাড়ি সব তলায় গেছে, আমরা তো সবাই নিঃস্ব হয়ে গেছি, গ্রামের মানুষগুলো তো সব নিরুপায় হয়ে গেছে, আমার সর্বস্ব চলে গেছে। ট্রেন থেকে নামলেই পার্ক শপিং মল,
মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগ ব্যবস্থার নতুন পরিকল্পনা, আয় বাড়াতে 6টি হাব স্টেশন নির্মাণের উদ্যোগ। এবং অস্থির ভোজ্য তেলের বাজার, খুচরা পর্যায়ে 1 লাফের লিটার প্রতি দাম বেড়ে গেছে 12 টাকা। নওগাঁয় ধানের দরে হঠাৎ ঊর্ধ্বগতি, মনে বেড়ে গেছে 100 টাকা। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ে।